সেটাকে বেশি দিন অবধি সংরক্ষণ করে রাখতে পারবে সেই সংক্রান্ত আমাদের কাজগুলো হয়। এছাড়াও এখানে অলরেডি 5 তলাতে আমাদের একটা ল্যাব আছে, সেই ল্যাবে কিছু টেস্টিং করা হয় দেখার জন্য যে আপনাদের প্রোডাক্ট গুলো বা যে কোনো ধরনের ফুড প্রোডাক্ট গুলো খাওয়ার পক্ষে উপযুক্ত কি না, বা সেটা উপযুক্ত হলে কতটা ভালো, এগুলো চেক করা হয়। তো আমি ধীরে ধীরে একটু বলছি। প্রথমে যে আমাদের, আমি যে বললাম যে অনেকে আছেন আমাদের এখানে অনেক ধরনের সবজি বা ফল চাষ করেন, এবং সিজনের সময় যেমন দক্ষিণ 24 পরগনার কথা যদি আমি বলি, দেখা যায় যে টমেটোর অধিক ফলন ঘটে ফেব্রুয়ারি মার্চ, তারপরে একটা টাইম যাওয়ার পরে দেখা যায় যে বাজারে তার সঠিক মূল্য কিন্তু পাওয়া যায় না। তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, আমরা কিন্তু ওই টমেটো গুলোকে সংরক্ষণ করে রাখতে পারি। সেই টমেটো থেকে আমরা বিভিন্ন ধরনের আরো অনেক ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাতে পারি, যেমন কি টমেটো সস বানাতে পারি, টমেটোর চাটনি বানাতে পারি, বা টমেটোর যে শাঁস সেটাকেও কিন্তু আমরা সংরক্ষণ করে 1 বছর অবধি ভালো রাখতে পারি, যেটা শুধুমাত্র টমেটোর কাঁচা অবস্থায় কিন্তু আমরা তাকে রাখতে পারবো না। কারণ কি, একটু আগেই স্যার বলছিলেন যে যেই সব খাদ্যবস্তুর মধ্যে জলীয় অংশ খুব বেশি পরিমাণে উপস্থিত থাকে তাদেরকে কিন্তু আমরা খুব বেশি দিন তার একই অবস্থায় ভালো রাখতে পারবো না। তাকে আমার কি করতে হবে, হয় তার জলীয় অংশকে কমাতে হবে ভালো রাখার জন্য, বা তার ফর্মটা যেই ফর্মে সে আছে তাকে আমাকে অন্য ফর্মে নিয়ে যেতে হবে। তো এই সংক্রান্ত আমাদের বিভিন্ন জেলাগুলোতে একটা প্রশিক্ষণের সেন্টার আছে। তো আপনারা যদি ইচ্ছুক হন, আপনারা সেই জেলাগুলোতে যোগাযোগ করে প্রশিক্ষণ কিন্তু এই বিষয়ে নিতে পারেন। প্রত্যেকটা জেলাতেই আমাদের একটা করে প্রশিক্ষণ কেন্দ্র আছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে খাদ্য আমরা একটা প্রোডাক্ট বানালাম, বা আপনারা কোনো জিনিস যখনই মার্কেটে সেল করছেন, সেল করার আগে কিছু গুরুত্বপূর্ণ ফুড সেফটি নর্মস আছে, যেটা অনেকেই আমরা জানি। এফএসএসএআই শব্দটার সাথে সবাই হয়তো পরিচিত, তাই তো? এফএসএসএআই এর ফুল ফর্ম ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। আপনি অর্গানিক হন বা ইনঅর্গানিক হন, দু ক্ষেত্রেই কিন্তু আপনাকে ফুড সেফটির লাইসেন্স নিতে হবে। আপনাদের কাছে নিশ্চয়ই আছে নাকি? সবার কাছে তো থাকার কথা। আচ্ছা, তো ফুড সেফটি লাইসেন্স কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনি যখনই কোনো খাদ্যদ্রব্যকে কোনো বিক্রি করার উপলক্ষ নিয়ে যাচ্ছেন, আপনাকে কিন্তু লাইসেন্সটা করতে হবে। এক্ষেত্রে ছোট যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে ওরা আরেকটা ফেসিলিটি রেখেছে, সেটা হচ্ছে ফুড সেফটি রেজিস্ট্রেশন। সেটা তাদের জন্য বছরে যাদের 12 লক্ষ টাকার কম অ্যানুয়াল টার্নওভার হয়, তারা কিন্তু ফুড সেফটি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং এদের ভীষণ ন্যূনতম মূল্য আছে। রেজিস্ট্রেশনের মূল্য হচ্ছে বছরে 100 টাকা, আর লাইসেন্সের ক্ষেত্রে একটু মূল্যটা বেশি। লাইসেন্সের ক্ষেত্রে আবার দুটো ভাগ আছে, একটা স্টেট লাইসেন্স, একটা সেন্ট্রাল লাইসেন্স। স্টেট লাইসেন্স মানে কি, আপনি উইদিন যে স্টেটে আপনি ব্যবসা করতে চান সেই স্টেটের মধ্যে আপনি করতে পারবেন। তাতে আপনার অ্যানুয়াল টার্নওভার রাখতে হবে 12 লক্ষ টাকা থেকে 20 কোটি টাকার মধ্যে, 12 লক্ষ থেকে 20 কোটির মধ্যে। আর যারা 20 কোটির উপরে যেতে চান তাদেরকে সেন্ট্রাল লাইসেন্স নিতে হবে, মানে আপনি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে কোনো অন্যান্য রাজ্যে কিন্তু ব্যবসা করতে পারবেন। তো ফুড সেফটির ক্ষেত্রে আপনাদের যারাই প্রোডাক্ট বানাচ্ছেন বা বিক্রি করছেন, তারা ওদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লেবেল। আপনি খাদ্যদ্রব্যে যা যা উপাদান ব্যবহার করেছেন সেই ব্যবহারের সবকিছু যেন লেবেলে রিফ্লেক্ট করে। আপনি একটা কিছু এমন কিছু প্রোডাক্ট অ্যাডিটিভস ব্যবহার করেছেন, কালার দিয়েছেন, কিন্তু সেটা আপনি লেবেলে মেনশন করছেন না, সেক্ষেত্রে কিন্তু হবে না। আপনাদের কিন্তু লেবেলে আপনি যেটা ব্যবহার করছেন উপাদানে, সেই উপাদানগুলো কিন্তু লেবেলে সেইভাবেই যেন দেখা যায়। লেবেলের কিছু আমি প্যারামিটার আছে, যেটা এফএসএসএআই বলে দিয়েছে, আমি একটুখানি বলে দিচ্ছি। সবারই হয়তো জানা এই ব্যাপারটা নিয়ে, যে সবার প্রথমে থাকতে হবে যে কি খাদ্যদ্রব্যের নাম, সেটা যেন স্বচ্ছ হয়। আপনি যদি অর্গানিক ব্যবহার করেন তাহলে যেন তাতে অর্গানিক লেখা থাকে সেই খাবারের আগে, যদি না থাকে তাহলে আপনি অর্গানিক ব্যবহার করতে পারবেন না।
এছাড়াও কি আছে ম্যানুফ্যাকচারিং ডেট, তাই তো, এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ডেট মানেটা কি কেউ বলতে পারবেন? কেন এক্সপায়ারি ডেট লেখা থাকে? মানে কতদিন পর্যন্ত রিজার্ভ করা যাবে, কতদিন পর্যন্ত আমরা খাবারটাকে গ্রহণ করতে পারবো। এটা কিন্তু ম্যানুফ্যাকচারার নিজেদের কারণে লিখে রাখে। তারপরে কেউ কোনো গ্রাহক যদি খাবারটা কনজিউম করে তার কোনো শারীরিক অসুস্থতা হয়, তার দায় কিন্তু ম্যানুফ্যাকচারের হবে না। ম্যানুফ্যাকচার নিজেকে বাঁচানোর জন্যই কিন্তু এই জিনিসটা করা থাকে, যে এক্সপায়ারি ডেট মেনশন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আপনাদের কাছে প্রশ্ন হতে পারে, আমরা একটা খাদ্যদ্রব্যের এক্সপায়ারি ডেট কিভাবে কতদিন অবধি রাখতে পারবো? এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে শেলফ কন্ট্রোলে সেটাকে রেখে 12 মাস অবধি তাকে অবজার্ভ করতে হবে যে আপনার তেলটা কি ভালো আছে। তার জন্য কিছু টেস্টিং আছে, সেগুলো আপনাদের করতে হবে, অ্যানালিসিস করে দেখতে হবে। এটা হয়ে গেল ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, এফএসএসসিআই এর লোগো সহ ওদের রেজিস্ট্রেশন বা লাইসেন্সের নাম্বার কিন্তু আপনার লেভেলে থাকতে হবে। আপনারা অনেকেই তো অর্গানিক সার্টিফিকেশন করেছেন, সেক্ষেত্রে ইন্ডিয়া অর্গানিক বা জৈব অর্গানিক বলে এরকম ওনাদের লেভেলে আপনারা বোধহয় নিজস্ব লেভেলে রেখেছেন, তাই তো? আপনাদের আছে অর্গানিক সার্টিফিকেশন? কি করা আছে? কারণ করা নেই না? আচ্ছা, অর্গানিক সার্টিফিকেশন দুটো জায়গা থেকে করা যেতে পারে, দু ধরনের হতে পারে। আমি বিস্তারিত আপনারা যদি জানতে চান, আপনারা কখনো পরিকল্পনা করে আমাদের ল্যাবে আসবেন, আমি বরং বিস্তারিত ওনাদের সাথে সেটার ব্যাপারে আলোচনা করে দেবো, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে এফএসএসসিআই এর লাইসেন্স বা রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদের লেভেলের মধ্যে অবশ্যই রাখতে হবে। এছাড়াও আছে দেখবেন ভেজ বা নন ভেজ এর লোগো। ভেজ লোগো হলে কি হয় জানেন? কি রকম রঙের হয়? সবুজ রং হবে। নন ভেজ লোগো হলে একটু মেরুন রঙের হয়। আচ্ছা, এছাড়াও যেটা থাকবে সেটা হচ্ছে ইনগ্রেডিয়েন্ট, মানে কি কি উপকরণ আপনি ব্যবহার করেছেন, যা যা উপকরণ দিয়ে আপনি প্রোডাক্টটা বানিয়েছেন সেই উপকরণগুলো কিন্তু লিখতে হবে। তার পার্সেন্টেজ লিখতে হবে না। ধরুন আপনি কতটা, একটা ধরুন জ্যাম বানিয়েছেন কেউ বাড়িতে, বা টমেটো সস বানিয়েছেন, কতটা জ্যামের মধ্যে কত পার্সেন্টেজ ফল আছে সেটা কিন্তু লেখা ম্যান্ডেটরি না। তার মানে আপনি আপনার রেসিপিকে কিন্তু ডিসক্লোজ করে দিচ্ছেন। আপনারা কিন্তু কেউ আপনাদের রেসিপিকে ডিসক্লোজ করবেন না, শুধু কি কি ইনগ্রেডিয়েন্ট আছে সেটা ক্রমবর্ধমান সারিতে লিখতে হবে। সবচেয়ে বেশি যেটা ব্যবহার করেছেন সেটা সবার আগে থাকবে, তারপরে যেটা ব্যবহার করেছেন কম পরিমাণে সেটা থাকবে। এইভাবে ক্রমবর্ধমান সারিতে কিন্তু ইনগ্রেডিয়েন্ট বা উপকরণ লেখা থাকতে হবে। এরপরে থাকছে নিউট্রিশনাল ফ্যাক্ট বা ওই প্রোডাক্টটার গুণগত মান। গুণগত মান মানে কি? তার মধ্যে কতটা পরিমাণে শর্করা বা কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, কতটা পরিমাণে প্রোটিন আছে। এগুলো কি করে? এগুলো তো আপনি দিতে পারবেন না, আপনার হাতে এগুলো নেই। তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ল্যাবে টেস্টিং এর জন্য পাঠাতে হবে। সেই ল্যাব আবার কে? যে কোনো ল্যাবে কিন্তু আপনি পাঠাতে পারবেন না যে কোনো খাদ্যদ্রব্যকে। আপনাকে ল্যাবটা হতে হবে NABL অ্যাক্রেডিটেড ল্যাব হতে হবে। সেই ল্যাবেই কিন্তু আপনারা সেই টেস্টিং গুলো করতে পারবেন। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে যে মানে যদি আমি বসে বলুন, যদি কোনো যে ছোট সংস্থা, আমরা অ্যাকচুয়ালি উই আর ট্রাইং টু গেট এফএসএসসিআই রেজিস্টার্ড, তো আমরা একদমই একটু ছোট সংস্থা এবং আমরা গ্রামে মহিলাদের নিয়ে কাজ করি এবং খুবই এক্সপেরিমেন্টাল মডেলই কাজ করা শুরু হয়েছে, যেরকম হয় আর কি। এবং আমরা জৈব চাষও করি এবং তার সাথে ছোট ছোট লাইভলিহুড ইনিশিয়েটিভ। কিন্তু এতদিন আমরা এক্সপেরিমেন্ট করে যখন একটু একটা স্টেবিলিটি এসছে, উই রিয়েলাইজ যে এবার একটা তো করতে হবে। মানে এফএসএসসিআই নাইকো না করলে আমাদেরও ইটস আ রিস্ক, ওনাদেরও রিস্ক, যে কিনছে তারও রিস্ক। তো আমরা এই প্রসেসের মধ্যেই আছি। তো একটা জিনিস যেটা আমরা খুব কনসার্ন, যে আমাদের কিরকম ইউনিট দেখাতে হয়। কারণ কি আমরা ধরো কাজ হচ্ছে গ্রামে, কিন্তু বিক্রি করছি এনে আমরা শহরে। যে বানাচ্ছে সে হয়তো তার বাড়িতেই বানাচ্ছে। তো মানে ওইটা নিয়ে যদি একটু বলতে পারে। ওখানে যেটা বললাম আমি, যে এফএসএসসিআই এর দু ধরনের রেজিস্ট্রেশন এবং লাইসেন্সিং সিস্টেম দু ধরনের আছে। একটা হচ্ছে অ্যানুয়াল টার্নওভার 12
লাখের কম বা পার ডে যাদের 100 কেজি করে ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ক্যাপাসিটি যাদের 100 কেজি, তারা যদি হোম স্কেলেও বানায় তারাও কিন্তু এফএসএসআই রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে। 100 টাকা বছরে, ম্যাক্সিমাম সে 5 বছরের জন্য করতে পারে একসাথে 500 টাকা দিয়ে। তার জন্য খুব মিনিমাম কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, যেমন একটা ট্রেড লাইসেন্সের, একটা জলের টেস্টিং এর প্রয়োজন হয়, এই দুটো মিনিমাম। আর ধরুন আনুষঙ্গিক যা কিছু, যার নামে কোম্পানিটা হবে তার একটা আধার কার্ড বা তার একটা মানে পরিচয়পত্র যাকে বলে, বা তার যে বাড়িটাতে সে করছে তার যদি কোনো দলিল বা কিছু থাকে, বা কেউ ওনাকে দিয়েছেন ওই প্রেমাইসেসটাতে করার জন্য তার কোনো যদি কিছু পেপার থাকে, ভীষণ মিনিমাম পেপার দিয়ে। আর এটার জন্য কিন্তু আপনাদের কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। সবচেয়ে ভালো যেটা সুবিধা সেটা হচ্ছে ফসকস বলে একটা ওয়েবসাইট আছে এফএসএসআই এর আন্ডারে, FOSCOS। আপনারা ফসকসে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে ওনারা অ্যাপ্লিকেশন জমা নেওয়ার পরে অনেক সময় ধরুন ওনারা এই সুবিধাটাও দিয়েছেন, কোনো ডকুমেন্টস আপনি আপলোড করতে পারেননি বা ভুলে গেছেন, সেক্ষেত্রে ওনারা কি করেন, রিভার্ট ব্যাক করেন অ্যাপ্লিকেশনটা আপনাদের এন্ডে। সেই রিভার্ট ব্যাক করার পরে আপনাদের কাছে রেকটিফিকেশন মানে ভুল সংশোধনেরও জায়গা আছে, আপনাকে সেই ভুলটা সংশোধন করে আবার ওটাকে সাবমিট করতে হবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। ভীষণ মিনিমাম ডকুমেন্টেশন দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করা যেতে পারে। আমরা একটা অনলাইন করার চেষ্টা করছিলাম, সেখানে ওরা 500 টাকা রেজিস্ট্রেশন ফি নিয়েছে, 5 বছরের জন্য। না হ্যাঁ তাই না, কিন্তু সেটার আর কোনো রিভার্ট ব্যাক ওগুলো না কিছু হলো না। হ্যাঁ কিন্তু আমরা মানে এই ওয়েবসাইটের থ্রু করিনি। না না, ফসকস একটাই ওয়েবসাইট এফএসএসআই এর রেজিস্ট্রেশন এবং লাইসেন্সিং এর জন্য, এছাড়া আর কোনো ওয়েবসাইট কিন্তু নেই। এফএসএসআই এর আন্ডারে ফসকস, FOSCOS এটাই একমাত্র, এটা দিয়েই আপনারা কিন্তু রেজিস্ট্রেশন এবং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওনাদের এছাড়া কিন্তু অন্য কোনো ওয়েবসাইট নেই। আচ্ছা, এখানে যে ল্যাবটা আমাদের আছে আমি সেটার ব্যাপারে একটু হালকা অল্প বলে দিচ্ছি। সেটা হচ্ছে আগমার্ক ল্যাব, ঠিক আছে? আগমার্কটা আবার হচ্ছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্টরেট অফ মার্কেটিং এন্ড ইন্সপেকশন দপ্তরের আন্ডারে আমাদের স্টেটের দুটো অ্যাফিলিয়েটেড ল্যাব আছে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, আপনি একটু আগে বলছেন এফএসএসআই করা দরকার, আবার বলছেন আগমার্ক। এফএসএসআই টা হচ্ছে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। এফএসএসআই এ সবসময় বলা হয় যে আপনারা যখনই কোনো ফুড বিজনেস অপারেটর যারা আপনারা হচ্ছেন তারা সবসময় এফএসএসআই ম্যান্ডেটরি। এরপরে আপনারা যদি চান যে আপনার একটা খাদ্যদ্রব্য, এফএসএসআই বলছে এটা খেলে কোনো ক্ষতি নেই, কিন্তু সেটা কতটা ভালো সেটা বলে দিচ্ছে আগমার্ক। আপনার একটা গ্রেডেশন দেবে, আপনি পাস করেছেন পরীক্ষায়, কেউ পাস করে ভেরি গুড পে, কেউ পাস করছে আউটস্ট্যান্ডিং পে, কেউ করছে এক্সিলেন্ট পে। আগমার্কের কাজটা কিন্তু ঠিক এখানে। আগমার্ক আপনাকে একটা খুব ভালো জিনিস যেটা আগমার্কে, সেটা হচ্ছে আগমার্ক আপনাকে গ্রেডেশন দেবে এবং যাদের কাছে আপনি ধরুন বিক্রি করছেন তাদের কাছে কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা ওনারা বাড়াতে সাহায্য করে। আগেকার দিনে আমরা দেখতাম টিভিতে খুব আগমার্কের অ্যাড হতো, এখন খুব একটা হয় না, কিন্তু আগে খুব হতো। আগমার্ক মানে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ এই প্রোডাক্টটা খেলে এফএসএসআই তো আছে, এছাড়াও উনি বলছে আরো ভালো। এবার আগমার্কে আরেকটা সুবিধা, ধরুন আপনার কোনো প্রোডাক্ট গ্রেড 1 বেরিয়েছে, মানে কি খুব উচ্চ মানের প্রোডাক্টটা বেরিয়েছে, আপনি চাইলে তার প্রাইস কিন্তু হাই রাখতে পারেন। আবার যে প্রোডাক্টটা আপনার একটু গ্রেড 1 এর থেকে কম বা গ্রেড 2 বেরোচ্ছে, সেই প্রোডাক্টের আপনারা প্রাইস তার থেকে একটু কম রাখলেন, যেটা কিন্তু এফএসএসআই এর এই সুবিধাটা কিন্তু নেই, এটা কিন্তু আগমার্কে আছে। কিন্তু সবার আগে কিন্তু এফএসএসআই করতে হবে। তো আপনারা কেউ যদি আগমার্ক করতে ইচ্ছুক বা এফএসএসআই রেজিস্ট্রেশন লাইসেন্সে ইচ্ছুক হন, আপনারা আমরা একটা ভালো সেশনের জন্য মুখিয়ে রয়েছি। আমরা একটু বরণটা করে নেব। আধা ঘন্টা। আচ্ছা, সবাইকে নমস্কার। পেছনে আওয়াজ যাচ্ছে? পেছন পর্যন্ত শোনা যাচ্ছে? হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, মাঠে ঘাটে ঘুরে বেড়াই তো আওয়াজটা না পৌঁছানো উচিত আর কি। যাই হোক, আমি এখানে কোনো জ্ঞান দিতে আসিনি, আপনাদের সাথে আলোচনা করবো। সোজা কথা, আপনারা মন খুলে কথা বলবেন, যা জিজ্ঞাসা থাকে জিজ্ঞাসা করবেন। আমাদের এক একটা ট্রেনিং প্রোগ্রাম 16 সপ্তাহ, 5 দিন, 2 দিন, 4 দিন, আধা ঘন্টার মধ্যে আমি কতটুকুনি আপনাদেরকে ব্রিফ করতে পারবো আমি নিজেই খুব সন্দিহান। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকুনি পারা যায় ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে জাস্ট একটা সম্যক ধারণা আপনাদের কাছে আমি তুলে দেবো। এর বেশি কিছু না, সম্ভব না, কারণ এর প্রচুর পরিমাণে প্রচুর জিনিসপত্র রয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনারা প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্নটা করবেন। তো পূর্ণেন্দু বাবু আমাদের প্রাক্তন কৃষি মন্ত্রী ছিলেন, উনি স্যার সম্বন্ধে আমি জানি অনেক কিছুই। তো স্যার যেটা বলে গেছেন খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, সেটা সেই নোট থেকে সেই টোন থেকে আমি শুরু করছি। যে স্যার বলেছেন যে মাঠে আপনি যখন ফসল লাগাবেন, ফসলের মধ্যে রোগ পোকা আসবে, এটা কেউ আটকাতে পারবে না। আর রোগ পোকা যখন আসবে, তার মধ্যে রোগ পোকা করকমের হয়, মানে বিশেষ করে পোকা, সব পোকা কি ক্ষতি করে ফসলে? যে ক্ষতি করে তাকে আমরা কি বলি? আর যে ইয়ে করে, বন্ধু পোকা। তার মানে আমার কাছে 2 রকমের পোকা আছে। যে পোকা ক্ষতি করে সে শত্রু পোকা, যে আমাদের ভালো করে সে বন্ধু পোকা। বন্ধু এই জন্যই তো বলছি যে আমাদের ভালো করে, তাই তো? আরে আপনারা উত্তর দেবেন না, ফটাফট এগোবো, কিন্তু বেশি সময় নেই, আমাদেরও যেতে হবে। এরপরে আরেকটা সেশন আছে, তো বেশি ইয়ে করবো না। আপনারা একটু বলবেন, তাহলে ভালো লাগবে, না তো কিন্তু ভালো লাগবে না। এই জিনিসটা খুব ট্রিকি সাবজেক্ট। ইভেন আমরা যখন পড়াশোনা করতাম তখন সব থেকে বাজে লাগতো এই জিনিসটাই। আর চাষিরা সব থেকে বেশি সমস্যায় ভোগে কিন্তু এখান থেকে। বাকি আপনি ম্যাডাম একটু আগে যিনি বললেন, আপনি স্টেপ বাই স্টেপ বা প্রসেসে এত এমএল এত ঢাললাম এত ঢাললাম, আপনার প্রোডাক্টের কিন্তু একটা স্পেসিফিকেশন আপনি চলতে পারবেন, আপনার প্রোডাক্টের কোয়ালিটি আপনি মেনটেন করতে পারবেন। কিন্তু মাঠে যখন যাবেন, রোগ পোকাকে আপনি ওই এমএল আর হিসাবে কিন্তু চলবে না, এটা টোটালি ডিফারেন্ট পদ্ধতিতে আপনাকে চলবে। তো যাই হোক, আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বাংলায় যদি বলি, তাকে বলে কি বলে? সুসংগত রোগ পোকা নিয়ন্ত্রণ। কি বলেছি? সুসংগত রোগ পোকা নিয়ন্ত্রণ। স্যার যেমন বলছিলেন ওই সময়, স্যারের কথাগুলোই আমি টেনে টেনে বলছি। সুসংগত আমরা এরকম বলি, আমাদের পরিবেশে, আমাদের বাড়িতে, আমাদের ক্ষেতের আশেপাশে এমন অনেক জিনিসপত্র রয়েছে, এমন অনেক বস্তু রয়েছে যেগুলোকে আমরা ব্যবহার করে রোগ পোকার নিয়ন্ত্রণ করতে পারি। একটা কথা মাথায় রাখবেন, নিয়ন্ত্রণ শব্দটা কিন্তু নিয়ন্ত্রণ, মানে আমরা মেরে শেষ করে দেব না, পারবেন না। যদি মেরে শেষ করে দিতে পারতেন, 1960-এর দশক থেকে যখন গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব শুরু হয়েছে, আজ পর্যন্ত কয়েক লক্ষ মেট্রিক টন কীটনাশক আমরা ব্যবহার করেছি। কয়েক লক্ষ লক্ষ মেট্রিক টন কীটনাশক আমরা ব্যবহার করেছি তো? করার পরেও রোগ পোকা দিনকে দিন বেড়েছে বই কি কমেছে? বলুন, বেড়েছে। তার মানে আপনি কীটনাশক দিয়েও কিন্তু সেটা কোনো কিছু দমন করতে পারবেন না, শেষ করতে, কিন্তু আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারেন, একটা সার্টেন লেভেল পর্যন্ত আপনি তাকে কমাতে পারেন, যাতে আপনার কোনো আর্থিক ক্ষতি না হয়। এবার আইপিএম তাকেই বলে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। আমাদের ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের যে ধাপগুলো রয়েছে, সেখানে কিন্তু কীটনাশকের ব্যবহার নেই তা না, সেখানে আছে। আপনারা কীটনাশক, যেহেতু আপনারা জৈবিক চাষ করেন, আপনাদের জন্য ওই একটা পার্ট আমি কিন্তু ছেড়ে দেবো বা বাদ দিয়ে দেবো। তাছাড়া বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে, সেগুলো নিয়ে ছোট করে আপনাদের সাথে আলোচনা করবো, কিছু 2-1টা ডেমনস্ট্রেশন দেখাবো যেটা আপনাদের কাজে লাগে। তো যেটা বলছি, আমাদের আশেপাশে, ঘরের আশেপাশে এমন অনেক জিনিসপত্র রয়েছে, এমন অনেক বস্তু রয়েছে যেগুলো ফসলের পর্যায়ক্রমে বা ফসল চক্রের বিভিন্ন পর্যায়ক্রমে আমরা তাকে ইন্টিগ্রেট করবো, মানে কি তাকে আমরা ভেতরে অ্যাপ্লাই করব এক একটা পর্যায়ে বা এক একটা সময়, তাতে আমরা রোগ ও পোকার নিয়ন্ত্রণটা করব, যাতে আমার ফসলের কোনো আর্থিক ক্ষতি না হয়। এটাই হচ্ছে মূল কনসেপ্ট, এর বাইরে কিচ্ছু নেই। তো আমি প্রথমেই যদি দেখি, আমাদের এটাতে 4টে পদ্ধতি থাকে। 3 নাম্বারটা একদম, 4 নাম্বারটা আপনারা বাদ দিয়ে দিন। আপনি আপনাদের সাথে আলোচনা এখানে করছেন না, কারণ আপনারা সবাই জৈবিক চাষ করছেন। সবাই কি জৈবিক চাষ করছেন? সবাই করছেন। আমাকে একটা প্রশ্ন শুধু আপনাদের সাথে কাছে আমার রইল, আপনারা কেন করছেন? হ্যাঁ বলুন, বলুন, একজন একজন করে বলুন। সুস্থ থাকার জন্য। আর মাটিকে বাঁচাবো, নিজে সুস্থ থাকবো, নিজে পরিবেশ ভালো থাকবে। আমি যদি আপনাকে এখানে একটু কন্ট্রাডিক্ট করি, আপনি কীটনাশকের ব্যবহার করতে পারেন, পরিমিত যদি ব্যবহার করেন, পরিমিত ব্যবহার বা যে ডোজ বা যে মাত্রা যদি বলা হয়েছে সেই মাত্রা যদি আপনি ব্যবহার করেন, কেন এক একটা, আমি এখানে প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এখানে কোনো কোম্পানির প্রতিনিধি নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একজন অফিসার।
যে কীটনাশকের বাজারে বিক্রি হয় তার রেজিস্ট্রেশন আমার ডিপার্টমেন্ট দেয়। বাজারে যত কীটনাশক বিক্রি হয় এবং যে মশার কয়েল থেকে শুরু করে সমস্ত কিছু রেজিস্ট্রেশন, বাজারে বিক্রির লাইসেন্স আমরা দিই, আমার ডিপার্টমেন্টে। কিন্তু তার এক একটা বাজারে ছাড়ার আগে তাকে রিগোরাস টেস্টিং হয়, মানে আপনার অস্বাভাবিক প্রচুর পরিমাণে টেস্টিং করার পরে কিন্তু একটা বাজারে একটা কম্পাউন্ডকে বেচার অনুমতি দেওয়া হয়। সেখানে যদি কোথাও লেখা থাকে 15 লিটারে 1.5 ml, তো 1.5 ml দিতে হবে। তাতে আপনার অ্যাকোয়াটিক মানে আমাদের পুকুরে বা নদীতে বা আমাদের পরিবেশে বা আপনার আমাদের বন্ধু পোকার উপরে সমস্ত সামঞ্জস্য বজায় রাখার পরেও কিন্তু ওইভাবে ব্যবহার করলে সমস্ত জায়গাগুলো ব্যালেন্স থাকবে, তাই তো? এই জন্য ওই থাকে। কিন্তু সমস্যাটা কোথায় হয় বলুন এবার। ফার্স্ট হচ্ছে সমস্যাটা হয় যে কোম্পানির মাল সে প্রথমে গিয়ে বলবে 1.5 ml এর জায়গায় আপনি 3-2.5 ml করে দিতে পারেন, ঠিক আছে? তারপরে ডিলারের কাছে গেল, ডিলারের 2.5 টাকে 5 পড়বে, কেননা সে যদি মাল বেশি বিক্রি করতে পারে তার একটা সিঙ্গাপুরে ট্রিপ হবে। চাষি ভাইয়ের কাছে গেল, রে ডিলার বলেছে 5 ml, তার মানে তো কোনো কাজ করবে না, আমি কাছেরটা করে আমি আর 2.5 ml বের করি 7.5 ml, তার মানে কোথায় দাঁড়ালো? 1.5 ml টা গিয়ে 7.5 ml। সমস্যাটা কিন্তু ওই জায়গায়, সমস্যা কীটনাশক নয়, সমস্যার মূলে কিন্তু আমরা, ঠিক আছে? যাই হোক, ওই 7.5 mlটাই কিন্তু আমাদের সমস্যাটা করছে, পরিবেশের সমস্যা করছে, মানব শরীরের সমস্যা করছে, আমাদের অ্যাকোয়াটিক সিস্টেমটাকে সমস্যা করছে, আমাদের নদী নালা যেখানে আছে, আমাদের যে মৎস্য আছে। এখন আপনি ধানের ক্ষেত, সবাই ধান চাষ করেন, ধানের ক্ষেতে ব্যাঙ দেখতে পান না? আমি লাস্ট এই বিগত এখানে এই মানে কলকাতায় আছি 3 বছর, তার আগে ইউপিতে ছিলাম, সিকিমে ছিলাম। আমি এখনো পর্যন্ত খুব রেয়ারলি 1-2টো ব্যাঙ আমার চোখে পড়ে। সাপ অস্বাভাবিকভাবে কমে গেছে মাঠের মধ্যে, শামুক, গেঁড়ি যেগুলো আমাদের ইয়েতে পাওয়া যেত কিচ্ছু দেখতে পাওয়া যায় না। এগুলো থাকলে আমাদের কি লাভ হতো? ধরুন আপনার ব্যাঙ থাকলে আমার কি লাভ হতো? হ্যাঁ, আমি বলছি তাহলে ঘাস মারা বীজ যদি আমি পরিমিত ভাবে মারি তাহলে কি আমার কিছু মরবে না, না ব্যাঙ মরবে না? দেখুন আমি ফার্স্ট কথা বলছি, যে পরিমাণে আপনি ঘাস বা যে কোনো কিছুর ক্ষেত্রে যদি মারেন তার 100% সেখানে পর্যন্ত কাজে লাগে না, কিচ্ছু কাজে লাগে না। সেগুলোর মধ্যে কিছু ডিফ্রিং হয়, মানে আপনার মাটিতে যায় এবং কিছু আসছি। আমি তো বলছি আপনাকে, ধরুন ঘাসের ওষুধ মারলে কিছু আপনি মারলেন, তার জলের সাথে কিছু পরিমাণ আপনার ইয়েতে যাবে। এবার যে ঘাসের ওষুধ, এটা দেখতে হবে আপনার ঘাসের ওষুধটাকে কেঁচো মারার ওষুধ কিন্তু নয়, দুটো পার্থক্য রয়েছে, তার মোড অফ অ্যাকশন ডিফারেন্ট হয়। যদি কোনো কীটনাশক পড়ে তাহলে কিন্তু আপনার কেঁচো মারার চান্স থাকে। আপনি যদি কোনো ছত্রাকনাশক মারেন কোনো ছত্রাকনাশক আপনার এটা কিন্তু ক্ষতি করবে না, কিন্তু কীটনাশকটা করতে পারে। তাহলে বলছেন হার্বিসাইড ঘাস মারা কি হচ্ছে আমার কেঁচোর কোনো ক্ষতি করবে না? আমি বারবার বলছি, আপনার বলছে ডোজের উপর ডিপেন্ড করছে। ডোজ সঠিক ডোজ দিলেও কি নরমালি তার কোনো ক্ষতি হওয়ার উচিত না। নরমালি ঘাস মরবে না, সেটাকে আমরা রেজিস্ট্যান্ট আমরা নিজেরা করেছি না। সেই জায়গায় যদি বলেন তাহলে এখন আমাকে এই জায়গা থেকে বেরিয়ে করতে হবে, যে বললাম না আপনি 1 ml এর জায়গায় 5 ml যখন মারবেন, 1 ml এর জায়গায় যখন 5 ml আমরা দেওয়া শুরু করেছি, ধীরে ধীরে কি হয় সমস্ত কিছু রেজিস্ট্যান্ট তৈরি হয়। তখন ওই 5 ml ও কাজে হবে না, তখন 7 ml দিতে হয়। এরকম ধীরে ধীরে এই জন্যই বেড়েছে, সমস্ত কীটনাশক থেকে শুরু করে ছত্রাকনাশক থেকে সমস্ত জায়গায় এই জায়গা থেকেই বেরিয়েছে, অন্য কোনো কারণে। তো এই যদি ধরুন আপনার ব্যাঙ থাকতো মাঠে ধানের ক্ষেতে, কি লাভ হতো? বিশেষ করে বাদামি শোষক পোকা, আপনার গ্রিন লিফ হপার বা আপনার সবুজ যে শোষক পোকা, এই সমস্ত পোকাগুলো মাঠে কিন্তু ব্যাঙ এগুলো খেয়ে কিন্তু সাহায্য করে বিশেষ করে। এবার ধরুন আপনার, আমি যদি প্রথমের দিকে যাই, আপনার রোগ পোকা নিয়ন্ত্রণের যে বিভিন্ন ধাপগুলো আছে, আমি আপনাকে 4টে ধাপ বলে আমি 4 নম্বরটা দিয়ে আমি এখানে যাবই না। প্রথমে দেখুন ব্যবহারিক, যান্ত্রিক, তারপরে জৈবিক। এর প্রত্যেকটা যারা অর্গানিক চাষ করে তাদের কিন্তু প্রত্যেকটা পদ্ধতি আপনাদের এটাই একমাত্র অপশন রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য। আপনার কাছে এই অপশনের বাইরে কিন্তু কোনো অপশন আপনারা নেই, নরমালি নেই। যে ইনঅর্গানিক বা আপনার অন্য চাষ করছে, কীটনাশক ব্যবহার করছে, সে 4 নাম্বার দিয়ে শুরু করে, কিন্তু আপনার এই 3টে হচ্ছে মেইন হাতিয়ার বলতে পারেন। এর মধ্যে দেখুন বিশেষ করে নতুন কিচ্ছু নেই।
স্যারও যখন প্রথমে বলেছিল আমাদের পুরনো যে পারম্পরিক যে সমস্ত প্রথাগুলো ছিল সেগুলো আমরা ভুলে গেছি। আজকে কলকাতার বুকে আমরা যারা রয়েছে, আপনারা সকলে নিশ্চয়ই গ্রামে থাকেন, কলকাতার বুকে অনেকের বাড়িতে চুলা জ্বলে না, অনলাইনে অর্ডার হচ্ছে, খাবার সোজা বাড়িতে চলে যাচ্ছে। আপনাদের তাও আপনারা লাগে আপনারা নিজেদের বাড়িতে তৈরি করেন। এটা কেন হচ্ছে? মানুষ যত রেডিমেড জিনিসের দিকে চলে পায় তত সে মানুষ রেডিমেড জিনিসের দিকে যায়, মানে চায় না আমি যে সময় বাঁচাবো, আমি এটা এখন করবো না, এই করবো না, সেই করবো না, এই করতে করতে আপনার সেদিকে এগোতে শুরু করে। ঠিক সেম হয়েছে কৃষিকাজের ক্ষেত্রে। এই যে পুরোনো যে তিনখানা যদি প্রথা বলি আমরা, সেগুলো যদি দেখতে যান, সেগুলোকে আপনাকে কিছু ম্যানুয়াল বা লেবার আপনাকে প্রয়োগ করতে হবে, এবং করার পরেই কিন্তু আপনি তার সুফল পাবেন। এবং সেটা করার সময় মানুষের নেই বা চাষি ভাইদের নেই, তারা সোজা লাভ মেরে কোথায় চলে যাচ্ছে? 4 নম্বরে, সবার আগে কীটনাশকে চলে যাচ্ছে। যাই হোক, আমি ছেড়ে দিচ্ছি কীটনাশকের কথা, কেননা এখানে আপনাদের কীটনাশক নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। ব্যবহারিক নিয়ন্ত্রণের মধ্যে কি কি আছে? এখন কেউ জমি চাষ করে আপনারা কিছুদিন 5-7 দিন ফেলে রাখেন? হ্যাঁ, যারা ফেলে রাখেন ভালো, আর যারা ফেলে না রাখেন তাদের কাছে বলবো যদি পারেন, কারণ এখন জানি ওয়েদারটা প্রচন্ড পরিমাণে খারাপ, কখন বৃষ্টি হবে, কখন প্রচুর পরিমাণে রোদ উঠছে। কেননা এখন ধরুন এই বৃষ্টি শুরু হলে আবার ধানের জন্য কাজ আপনারা শুরু করে দেবেন, তাই তো? বীজতলা লাগানো বা তারপরে নতুন জমি করে সময়টা অনেক সময় পাওয়া যায়। কিন্তু যদি আপনি সময় করে অ্যাটলিস্ট 10টা দিন যদি রাখতে পারেন, তাহলে আপনাদের কি লাভ হবে? হ্যাঁ, ধরুন আপনি লাঙ্গল দিয়ে বা এখন ট্রাক্টর চালিয়ে 15টা দিন ফেলে রাখলেন, কি লাভ হবে বলুন? সেটা নিচে ঢুকলো আর মাটিতে হাওয়া বাতাস খেলবে, তারপরে অনেক রকমের পোকা আছে যাদের আপনার পোকা তো ধরুন এই সিজনে আপনি লাগালেন, 6 মাস পরে 1 বছর পরে যখন আবার লাগাচ্ছেন তখন ওই পোকা কোথা থেকে আসছে? কিছু কিছু পোকা রয়েছে। যদি ধরেন ধানের মাজরা পোকার নাম সবাই দেখেছেন, সবাই জানেন, সবাই চেনেন। আর পোকাদের জীবন চক্র জানেন আপনারা? আমরা যেমন মানুষ, একটা বাচ্চা হয়, তারপরে শিশু, কৈশোর, তারপরে গিয়ে যুবক, তারপরে গিয়ে বৃদ্ধ, এইভাবে তো আমাদের জীবন চক্রটা কমপ্লিট হয়। পোকাদের জীবন চক্রে কি কি আছে বলুন? সবাই জানেন এটা? ডিম হয়, ডিম থেকে লেদা হয়, লেদার পরে পিউপা হয় বা পুত্তলি বলে বাংলাতে, তাই তো? পুত্তলি, তারপরে গিয়ে পতঙ্গ হয়। ধানের মাজরা পোকার যে পিউপা বা পুত্তলিটা, সেটা কিন্তু মাটির মধ্যে থাকে। এই যে পরের সিজনে যখন আসবে তখন কিন্তু সেখান থেকে অ্যাডাল্ট বেরিয়ে গিয়ে ডিম পেড়ে আবার সেখান থেকে শুরু হবে। এই যে আপনার যদি আপনি চাষ দিয়ে কিছুক্ষণ ফেলে রাখতে পারেন, দেখবেন চাষ দিলেই মাঠে প্রচুর পরিমাণে পাখি আসে কি এসে টুকটুক টুকটুক করে খায়, এগুলোই কিন্তু খুঁজে খুঁজে খায়। সেকেন্ড হচ্ছে যত পরিমাণে রোগ হয়, রোগের মূল উৎপত্তি স্থল কিন্তু আপনার মাটি। ম্যাক্সিমাম গোড়া পচা রোগ থেকে শুরু করে আপনার চারা পচা রোগ, সমস্ত ম্যাক্সিমাম রোগের, কিছু রোগ বাদ দিলে ম্যাক্সিমাম রোগের উৎপত্তি স্থল হচ্ছে আপনার মাটি। মাটিটাকে যখন উল্টে দেবেন, যখন সূর্যের আলো পড়বে, তাতে তার সংখ্যাটা কিছুটা কমে। শেষ কিছু আপনি, আমি বারবার বলছি, কোনো কিছু বিনাশ করতে পারবে না, তার সংখ্যাটা অনেকাংশে কমানো যায়। তাহলে বলবেন এতেই যদি সবকিছু হয়ে যেত, তাহলে এই করে তো আপনার সব সমস্যার সমাধান হয়ে যেত, তাই না? কিন্তু তা না, একটার সাথে একটা প্রচন্ডভাবে যুক্ত। বিভিন্ন পদ্ধতিকে আপনি যখনই একসাথে করতে পারবেন, তখন গিয়ে একসাথে টোটাল ওভারঅল লাভটা পাবেন, তার আগে পাবেন না। তারপরে কি আছে? বীজ শোধন করেন কেউ? সবাই করেন? বাহ, আর বাকিদের আওয়াজ নাই কেন গো? হ্যাঁ বলুন, করেন আপনি? কি দিয়ে করেন? গরুর চোনা দিয়ে। আর কেউ কি দিয়ে করেন? আচ্ছা, আর ট্রাইকোডার্মা ভিরিডি, আর হ্যাঁ বীজামৃত। আচ্ছা, যেগুলো অর্গানিক অপশন আছে আপনারা করেন। বীজ কেন করবেন? প্রথমে যারা করেন না, অনেকে হাত তোলেননি, তাদের কাছে একটা অনুরোধ, একটা বীজ আপনার একটা শিশুর মতো। একটা বীজকে যখন আপনি মাটিতে দিচ্ছেন, সেই বীজটা থেকে কি হবে? অঙ্কুরোদ্গম হবে, হয়ে ছোট চারা বেরোবে। আর মাটিটাকে আপনাকে কি বলেছি? মাটি হচ্ছে সমস্ত রোগের জীবাণুর কি আঁকড়া পুরো। সেখানে যখন একটা বাচ্চা ছেলে, একটা 1 বছরের বাচ্চা বা 2 বছরের বাচ্চার, আমার মতো একটা ইয়ং মানে লোকে
রেজিস্ট্যান্স বা তার লড়াই করার ক্ষমতা কি এক? বাচ্চাটা অনেক কম, তাই তো? এই বাচ্চাটাকে বীজ শোধন এই কারণে করা হয়, বীজ শোধন করা হয় এই কারণে যে বাচ্চাটাকে ইনিশিয়ালি একটা প্রোটেকশন দেওয়া হয়, যে তুমি ওর সাথে লড়ে যাতে উঠতে পারো। সবাই করোনার টিকা নিয়েছেন তো? কেন নিয়েছেন? প্রতিরোধ করার জন্য। ঠিক সেম, ওই বীজটাকে যাতে রোগ আর কোনো জীবাণুর থেকে রক্ষা করতে পারে তার প্রতিরোধ করার জন্য আপনি বীজ শোধন করতে পারেন, ট্রাইকোডার্মা পাউডার দিয়ে করতে পারেন, সিউডোমোনাস দিয়ে করতে পারেন, তারপরে আপনার গোমূত্র দিয়ে অনেকে করে, গরুর চনা দিয়ে করে অনেকে। গরুর চনা দিয়ে করলে একটা অন্য লাভ রয়েছে, সেখানে হচ্ছে ওর গ্রোথ খুব ভালো হয়, বৃদ্ধি খুব ভালো হয়। হলুদ দিয়ে থেতো করে মিশিয়ে সেটা করতে পারেন। মানে যার কাছে যা পেয়েছেন অ্যাভেলেবেল আপনি রয়েছেন, যাই কিছু হোক দিয়ে করতে পারেন আপনি করুন, কিন্তু বীজ শোধনটা অবশ্যই করুন। তারপরে দেখুন, আপনি যদি ধরুন ফসল লাগান, আচ্ছা এখানে সবজির চাষ কেউ করেন? বাঁধাকপি, ফুলকপি, সবাই সবজির চাষ করেন। ফুলকপিতে ধরুন বা ফুলকপি, বাঁধাকপি বা ধরুন আপনার ধান বলুন বা যে কোনো আপনার ফসল বলুন, যখন কোনো রোগ আসে সেটা কি একসাথে আসে? তারপরে সারা মাঠে ছড়ায়। এবার ধরুন কিছু কিছু রোগ আছে যেগুলো হাওয়া বা বাতাসের সাথে তার স্পোর উড়ে গিয়ে অন্য পাতায় বসে সেখান থেকে আসে। কিছু কিছু রোগ আছে, যেমন ধানের লক্ষ্মীর গু বলে একটা বলে, তো জানেন তো, ফসমাট বলে এটাকে ইংরেজিতে। দানা 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 হয়ে যায়, পরে কালচে হয়ে যায় পুরো, মানে ইয়েটা ধানের পুরো শীষটা পাকার সময়। ওগুলো হচ্ছে আপনার হাওয়াবাহিত। তারপরে আপনার কিছু ব্যাকটেরিয়া জনিত আছে যেগুলো আপনার হাওয়ার সাথে সাথে অন্য জায়গা থেকে সেগুলো আসতে পারে, কিছু ছত্রাকের আসতে পারে। এবার যেটা হয়, আপনি যদি ক্ষেতের চারিদিকে ক্ষেতের মূল ফসল লাগানোর 10 থেকে 15 দিন আগে অন্য কোনো ফসল বেড়া ফসল হিসাবে, বেড়া ফসল মানে কি আপনি ফসলটা লাগাচ্ছেন ঠিকই, কিন্তু সাথে আপনার ওখান থেকেও কিছুটা আপনি আয় করতে পারেন, সেরকম ফসল কি হতে পারে? ভুট্টা হতে পারে, সূর্যমুখী হতে পারে। আপনি যদি 15-20 দিন আগে যদি আপনি সেখান থেকে লাগিয়ে দিন, আপনার কি হবে? আপনার মূল ফসলটা পরে হয়েছে, আর সাইড ফসল যেটাকে আমি বেড়ার জন্য ব্যবহার করছি, সেই ফসলটা যদি আপনি 15 দিন আগে লাগান, তাহলে কি সেটা যখন তার গ্রোথটা বা বৃদ্ধিটা আগে হবে, যখন এটা বড় হচ্ছে সেটা অনেকটা বড় হয়ে যাবে। তখন যদি হাওয়া বাতাস এসে ধাক্কাটা কার কাছে আগে মারবে? মানে বসবে এসে সবার আগে বেড়াতে, তার আসবে না তা, তারপর আসবে সেখানে। তো ইনিশিয়ালি একটা প্রোটেকশন, এগুলোকে বলে আপনার ব্যারিয়ার ক্রপ বা আটকে দেওয়ার জন্য। কিছু কিছু আছে যেমন ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত জায়গাতে আপনার মূল যে মানে গাঁট মোটা হয়ে যাওয়া রোগটা নিমাটোডের জন্য হয়। কোনটা বুঝতে পারছেন? ওর মূলটা মোটা হয়ে যায় বা গুটি গুটি হয়ে যায়, শেকড় গুটি হয়ে যায়, বেগুনে হয়, টমেটোতে হয়। সেইখানে নরমালি বলা হয় গাঁদা ফুলের চাষ করতে মাঝখানে লাইন দিয়ে, কারণ গাঁদা ফুলের ভেতর থেকে কিছু আপনার অ্যালকালয়েড আপনার নিঃসৃত হয়, যেগুলো ওটাকে সাপ্রেস করতে, বারবার বলছি আপনি 100% নিয়ন্ত্রণ কোনদিন করতে পারবেন না, সেগুলোকে কমাতে সাহায্য করে, বারবার কমালে সাহায্য করে। আর যেহেতু আপনারা জৈবিক চাষ করেন, ওই সমস্ত জায়গায় এর গ্রোথও ভালো হবে, অসাধারণ এর কাজও করতে পারে। তুলসী, এবার গাঁদা ফুলের যেটা সুবিধা হচ্ছে, গাঁদা ফুলটা আপনি বেচতে পারেন, তুলসীটা বাজারে বেচাটা একটু টাফ। আমি এই জন্য এমন ফসল ব্যবহার করুন যাতে আপনি তার থেকেও কিছুটা আপনি লাভ তুলতে পারেন। এইগুলো ছিল আপনার ধরুন ব্যবহারিক পদ্ধতি। তারপরে আছে কি যান্ত্রিক পদ্ধতি। যান্ত্রিক পদ্ধতি মানে কি? কিছু যন্ত্রের ব্যবহার অথবা নিজের কিছু কায়িক শ্রমের ব্যবহার। বেশিক্ষণ নেব না, চিন্তা নেই। কায়িক শ্রমের ব্যবহার করে আপনার রোগ ফসলের নিয়ন্ত্রণ করা, এই রোগ পোকার নিয়ন্ত্রণ করাটা হচ্ছে আপনার যান্ত্রিক নিয়ন্ত্রণ, আমরা সেটাকে বলে থাকি। আপনারা ট্র্যাপ ব্যবহার করেন, গন্ধফাস কোন কোন ফসলের জন্য ব্যবহার করেন? শসা কোথা থেকে কেন? বাজার থেকে পাও? নরমালি খুব কমই পাওয়া যায়, সময় খুব কম পাওয়া যায়, কিন্তু আমরা আগে থেকে স্টক করে নিই, যখন এসে যায় তখন আমরা একটু বেশি করে কিনে রেখে দিই। কোম্পানি বেরিয়ে গেছে ওই ফেরোমন ট্র্যাপের জন্য। হ্যাঁ, কোম্পানি তো আছে, নরমালি বাজারে পাওয়া যায় না, মানে বিশেষ করে কীটনাশকের দোকানে পাবে না, এখন পাওয়া যাচ্ছে, তাহলে খুবই ভালো। এগুলো আনতে হয়, ওনারা সহজে চায় না। যাই হোক, যদি পেয়ে থাকেন প্রায় 50 থেকে 60 রকমের পোকার লিওর পাওয়া, যেটাকে লিওর বলে, ছোট ছোট যে ট্যাবলেট গুলো হয় লিওর বলে। 21 দিন পর পর এগুলোকে চেঞ্জ করতে হয়।
সেগুলোকে আপনারা মানে ফেরোমন ট্র্যাপটা ব্যবহার করবেন। 2 নম্বর হচ্ছে আপনার লাইট ট্র্যাপ ব্যবহার করেন, হ্যাঁ পারলে ব্যবহার করবেন। সন্ধ্যার সময় 1 ঘন্টা একটা বাল্ব জ্বালাবেন, বাল্বের তলায় একটা পাত্রের মধ্যে একটুখানি জল রাখবেন, 2 ফোঁটা কেরোসিন দিয়ে দেবেন, তারপরে 1 ঘন্টা জ্বালাবেন, 1 ঘন্টা পরে বন্ধ করে দেবেন। 1 ঘন্টা এই জন্য জ্বালাতে বলা হয়, রাতের দিকে বন্ধু পোকাগুলো বেরোয়। নর্মালি বন্ধু পোকাগুলো নর্মালি শিকারি পোকা হয়। বন্ধু পোকারা কি ভেজিটেরিয়ান হয় না নন ভেজিটেরিয়ান হয়, মানে শাকাহারী না মাংসাশী? মাংসাশী। ওরা একটু রাতের দিকে শিকার করতে বেরোয়। সুতরাং যাতে বন্ধু পোকা না ফাঁসে তার জন্য 1 ঘন্টা সন্ধ্যাবেলায় জ্বালাবেন এগুলো। আগাছা নিয়ন্ত্রণ, তারপরে হলুদ আঠালো ফাঁস, নীল আঠালো ফাঁস, সাদা আঠালো ফাঁস। হলুদ আঠালো ফাঁস কিসের জন্য ব্যবহার করবেন? জাপ পোকা, সাদা মাছি, থ্রিপসের জন্য আপনার নীল আঠালো ফাঁস। এবার যেটা বলছি আপনাকে, এগুলো আপনারা কি কিনে আনেন? না, ওই পেপারটা কিনে স্যার হচ্ছে বাড়িতে আটা বানানো, বা আরো বেশি যদি খুব ইজিলি করতে চান, সিম্পল টিনের ডিব্বা হতে পারে, টিনের কোনো নরমাল যেমন তেলের টিন হয় তার একটা সাইড নিয়ে দুদিকে হলুদ রং করুন, সাদা রঙের গ্রিজ হয়, সাদা গ্রিজ লাগিয়ে দিন, গ্রিজটা ভরে যাবে, আবার গ্রিজ কাঁচিয়ে ফেলে দিন, আবার নতুন গ্রিজ লাগিয়ে দিন। সাদা গ্রিজ হালকা পাতলা লেয়ার দেবেন যাতে পেছনের হলুদ রংটা বোঝা যায়। এরকম করে হলুদ, যারা লঙ্কার চাষ করেন তারা নীলটা ব্যবহার করবেন, কেননা চিপস ওটাতে প্রচন্ড সমস্যা করে ইয়েতে লঙ্কা চাষে। আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ যেটা জিনিস হচ্ছে, সেটা আপনারা যখন মাঠে যান, মাঠে গিয়ে একটা লেদা পোকা দেখতে পেলেন, কি করে? পাতাটা ছিঁড়ে, মাসিমা কি বললেন? আপনি মেরে দেন না ছিঁড়ে ফেলে দেন? টিপে মেরে দেন। সবাই তাই করেন? আচ্ছা এবার বলুন, এবার মাঠে যখন যান, মাঠের ভেতরে কি করে হাঁটেন? আল বরাবর হাঁটেন না মাঠের ভেতরে ঢোকেন? ওটা বলুন, আল বরাবর হাঁটেন না মাঠের ভেতরে ঢোকেন? ভেতরে ঢুকবেন। ভেতরে ঢুকে চেষ্টা করবেন অ্যাটলিস্ট সপ্তাহে একবার মাঠের ভেতরে ঢুকবেন। ঢুকে মাঠের মধ্যে কি রোগ রয়েছে, কি পোকা রয়েছে, যদি পোকাগুলো পান, পোকাগুলো কালেক্ট করে নেবেন, কালেক্ট করে সেগুলোকে মেরে দেবেন। না মেরে অন্য একটা কাজ করতে পারেন। যেহেতু জৈবিক চাষ করেন আপনারা, আশা করি আপনারা কত বছর ধরে করছেন? 5-7 বছর হয়ে গেছে, যথেষ্ট। যদি জৈবিক চাষ করেন, আপনারা যেটা করেন, যে লেদা পোকা, বড় বড় লেদা পোকাগুলো পাচ্ছেন, সেই লেদা পোকাগুলো আপনি কালেক্ট করবেন। কালেক্ট করে কি করবেন? হ্যাঁ, মাটি মাখিয়ে নেবেন। এটা উনি জানেন, শুনেছেন কোথাও নিশ্চয়ই। সেটা হচ্ছে আপনার ক্ষেতের যে মাটি রয়েছে না, হাতের মধ্যে একটু মাটি মাখিয়ে নেবেন। মাখিয়ে ওই লেদা পোকাগুলোকে হাতে নিয়ে চেপে দেবেন না, মানে এরকম করে আবার ওই পিঠে বানানোর মতো করবেন না আবার, ঠিক আছে? হালকা করে, যাতে ওর গায়ে মাটিটা লেগে যায়। লেগে গিয়ে যে খাবার খায়, যে পাতা খায়, তাকে কিছু পাতা দিয়ে দেবেন, সেই লেদাগুলো তার মধ্যে রেখে দেবেন। যে ফল খায় তাকে 2-1টা ফল দিয়ে দেবেন, তাকে আলাদা করে রেখে দেবেন। রেখে দিয়ে কিছুদিন রেখে দেবেন। আর একটু যে প্লাস্টিকের মধ্যে রাখলে প্লাস্টিকগুলো একটু ফুটো করে রাখবেন, শ্বাস প্রশ্বাস তো নিতে হবে কিন্তু বাঁচানোর জন্য। যদি দেখেন কিছুদিন পর পোকার গায়ে একটা সাদা রঙের আস্তরণ হয়ে গেছে, অথবা দেখতে পারেন কিছু একটা পোকার গায়ে সবুজ রঙের আস্তরণ হয়ে গেছে। কিছু পোকাকে দেখতে পারবেন আপনি, হয়তো দেখবেন ঠিক ঘাড়ের এই জায়গা থেকে টাক করে ঘাড় ভেঙে দিলে মানুষেরা যেমন হয় না, টুক করে ভেঙে কালচে টাইপের হয়ে শুকিয়ে গেছে। এরকম সিমটম আপনি দেখতে পাবেন। যদি ওই জিনিসগুলো আপনার মাঠে থাকে, কি থাকে সেটা এবার বলছি। যদি সাদা হয়ে থাকে, তাহলে বিউভেরিয়া ব্যাসিয়ানা বলে এক ধরনের ছত্রাক রয়েছে, যেটা আমাদের বন্ধু ছত্রাক, সে ওই পোকাটাকে মেরেছে। যদি আপনার সবুজ রঙের হয়, মেটারাইজিয়া মেনিসোপ্লি বলে আরেকটা বন্ধু ছত্রাক রয়েছে, সেটা আপনার ওই সবুজ করে দেবে, মানে পোকার গায়ে একটা সবুজ রঙের আস্তরণগুলো তাকে মেরে দেবে। আর যদি কালো ওই হাড় ভাঙা টাইপের হয়ে যায়, সেটা হচ্ছে বিটি, একটা ব্যাসিলাস তুরিনজিয়ালিস বলে একটা ব্যাকটেরিয়া। যদি আপনার মাঠে থেকে থাকে তাহলেই হবে, সবাই বললে যে হবে তা নয়। কেননা কীটনাশক মেরে মেরে আমাদের এটা অনেকাংশে আমরা শেষ করে দিয়েছি, ন্যাচারাল আমাদের পুরো সিস্টেমটাই শেষ করে দিয়েছি। যদি কারো থেকে থাকে তাহলে কিন্তু এটা পাবে। এবার পাওয়ার পরে কি করবেন? এগুলোকে নিয়ে কি করবেন? যদি ধরুন 50 খানা আপনার এরকম হলো, 50 খানা পিষে দিন, পিষে জল মেশান, মিশিয়ে হালকা সার্ফের গুঁড়ো, দরকার নাই সার্ফের গুঁড়ো, এমনিতেও যদি সার্ফের গুঁড়ো দিতে পারেন খুব ভালো, একটুখানি দিয়ে আবার ওটাকে দিয়ে মাঠে স্প্রে করে দিন। এবার
যদি কোনো পোকা থাকে তার গায়ে পড়ে, পাতার উপর থাকে, সে পাতাও খায়, এগুলো অটোমেটিক্যালি মরে যাবে। 2 নাম্বার হলো এটা করা যাবে, এটা চেষ্টা করে দেখতে পারেন। দেখুন, চাষির মতো বড় বিজ্ঞানী কেউ হয় না, এটা মাথায় রাখবেন। আপনাদের থেকে বড় বিজ্ঞানী কেউ হয় না। আমরা বসে বসে ল্যাবরেটরিতে সফিস্টিকেটেড যে কাজ করব, সেই বিজ্ঞানের থেকে আপনাদের বিজ্ঞান বা আপনারা মাঠে কাজ করছেন তার থেকে বড় কিছু হয় না, সে যে যত বড় কথাই বলুন। এখন একটা অন্য পোকা এসে গেছে স্যার, ঝোঁক পোকা। ঝোঁক পোকা? হ্যাঁ, ঝোঁক পোকা এখন গাছ কেটে দিচ্ছে। একটু কোনো সময় পারলে দেখাবেন, না দেখলে পোকাটা মানে না বলে বুঝতে পারছি। একটা মতো পোকা। আর ও যাবে লালা একটা কাজ করুন, আপনারা এনাদের কাউকে ফটো যদি পান, ফটো পাঠান, আমরা দেখে তারপরে চেষ্টা করব। ওই এমনি যাবে, লালা বেরিয়ে যাবে, যেখানে যাবে একটা দাগ লালা। আচ্ছা, আপনি পাঠিয়ে দিন। আচ্ছা, ধরুন মাঠে গেলেন, আপনারা রোগ পেলেন, একটা পচা বেগুন পেলেন, একটা আপনার পচা পাতা পেলেন, কি করবেন বলুন এবার? পোকা তো আপনারা মেরে দিলেন, শেষ হয়ে গেল। ফেলে দেওয়া হয়। হ্যাঁ, পচাগুলো কি করেন? ফেলে দেন? কি করেন? তারপরে মাঠে ছড়িয়ে দিন। আচ্ছা, আর কোথায় ফেলেন? মাঠের মধ্যে ফেলেন না মাঠ থেকে দূরে নিয়ে ফেলেন? ভুল করেও মাঠে ফেলবেন না, কেননা হচ্ছে ওই যে পচা গলা জিনিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু ওই সমস্ত ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস যাই হোক না কেন, তার সমস্ত যদি বাংলায় বলি বীজ, সেটা থাকে, সেটা আপনি ফেললেন মানে আবার মাটিতে পড়লো, আপনার মাঠেই সেটা থেকে গেল। যদি পারেন সারা মাঠ ঘুরে সেগুলো কালেকশন করে এক জায়গায় আপনি যদি পারেন বাড়িতে পুড়িয়ে দিন, সব থেকে ভালো। আর যদি না পারেন অ্যাটলিস্ট দূরে এমন কোনো জায়গায় পুঁতে দিন যেখান থেকে জল বাহিত হয়ে আপনার মাঠে আসার চান্স নেই। ঠিক আছে? তো এইগুলো গেল আপনার। এবার আপনাদেরকে একটা ছোট্ট ডেমো দেখাই, তার কারণ হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে আপনারা সকলেই পিন পোকা চেনেন, সোনামাছি বা খুদে বলতা, এক এক জায়গায় এক এক রকম নামে বলে। পিন পোকা, খুদে মাছি, সোনামাছি, খুদে বলতা। সমস্যা আছে আপনাদের? কি করেন? তাড়াতাড়ি, সময় নেই, ম্যাডাম আমাকে গালি দেবে একটু পরে। কি করেন আর তার জন্য সমস্যার জন্য কি করেন? কাগজ করে দেন। কত টাকা দাম? লিও 40 টাকা, যারা বোতল সেট নেন 80 টাকা মিনিমাম। হ্যাঁ, গুড, আমি জানি ওটা। যারা সেট নেন তারা ওই দুটো সেট মিলে মিনিমাম 80 টাকা। তারপরে প্রতিবার লিও চেঞ্জ করতে গেলে 40 টাকা লাগে। তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা আপনারা যদি বাড়িতে বানান 4 থেকে 5 টাকা খরচা পড়ে এক এক পিস। সেটা হচ্ছে দু রকমের হয়। এক ধরনের লিও হয় যেটা হচ্ছে ফলের জন্য, আম, জাম, কাঁঠাল, লিচু তাদের জন্য। এক ধরনের হয় কিউকারবিটিসিয়াস, মানে আপনার ধরুন শসা, ঝিঙে, উচ্ছে, চিচিঙ্গা, কুমড়ো, লাউ, এগুলোর জন্য আলাদা রকমের ওষুধ। এই যে কুমড়ো জাতীয় তাদের একটু দাম বেশি, 4-5 টাকা খরচা পড়ে। আর যেগুলো হচ্ছে ফলে, লিচু ফল, এগুলো হার্ডলি 2 টাকা খরচা পড়ে। আর আপনি কিনছেন কত দিয়ে? 40 টাকা। কোনো রকেট সায়েন্স নেই এটা তৈরি করার জন্য, মানে আকাশে আপনি রকেটের ভেতর পাঠাচ্ছেন এরকম কোনো ব্যাপার নয় যে একটু এদিক ওদিক হলে হেলে পড়ে গেল, ভেঙে গেল, বিস্ফোরণ হয়ে গেল। খুব সিম্পল পদ্ধতি। আমি আমার সহকর্মীকে বলছি, লিখে নিন, পারলে শিখে নিন, এটা বাড়িতে গিয়ে আরামসে তৈরি করতে পারেন। আপনাদের গ্রুপ আছে, চাইলে আপনারা গ্রুপ ওয়াইজ তৈরি করতে পারেন। মা বোনেরা আছে যারা সেলফ হেল্প গ্রুপ রয়েছে, তাদেরকে দিয়ে তৈরি করে যদি 10 টাকাও কেনেন, 4 টাকা করে আমার মা বোনেদের কাছে পয়সাটা থেকে গেল, আপনার গ্রামের পয়সা আপনার গ্রামে থাকলো, কোনো কোম্পানির পকেটে গেল না। চাইলে আপনারা এটা করতে পারেন। ঠিক আছে মমিতা, প্লিজ দেখুন। আচ্ছা, স্যার যেটা বলছিলেন যে সোনা মাছির যে সমস্যাটা হয়, মাছিটাকে আমরা তো জমিতে অনেক ইনসেক্টিসাইড স্প্রে করছি, কীটনাশক স্প্রে করছি, তাও আমরা মাছিটাকে কন্ট্রোল করতে পারছি না, নিয়ন্ত্রণ। দিন দিন ওর সমস্যাটা বেড়েই যাচ্ছে। তার কারণ হচ্ছে যে মাছিটা কিভাবে ক্ষতি করে, আপনার ফলটাকে কি করে ফুটো করে দেয় এবং ফলটা ভেতর থেকে পচে যায়। আপনারা যখন দেখেন যে ফলটা পচে গেছে, আপনারা ওটাকে কি করে তুলে মাটিতে ফেলে দিন। ও কি করলো, যে পুত্তলি দশাটা আছে ওই পোকাটার, ওই পুত্তলি দশাটা কি হলো, মাটির মধ্যে
ওরা মানে অতিবাহিত করে বা ওদের ওই দশাটা মাটিতে অতিবাহিত হয়। এবং তারপরে কি হয়, মাটি থেকে আবার পূর্ণাঙ্গ মাছি বেরোলো, পুত্তলি দশা থেকে আবার পূর্ণাঙ্গ মাছি বেরোলো এবং সে আপনার ফসলটাকে আবার ক্ষতি করলো। এবং তার জন্য স্যার যেটা বলছিলেন যে যেটা পচে যাবে, পচা পাতা বা পচা ফল, এগুলো আপনারা জমিতে ফেলবেন না, কারণ ওর থেকেই কিন্তু আবার নতুন ধরনের রোগের বা পোকার আক্রমণ তৈরি হবে। তো এই যে সোনামাছি হয়, এটা প্রধানত অনেক ধরনেরই হয়, কিন্তু আমরা যেটা প্রবলেমটা ফেস করি দু ধরনের সোনামাছির জন্য। এক ধরনের সোনামাছি যেটা ফলকে আক্রমণ করে, ফল মানে যদি কেউ ধরুন আপনারা আম চাষি বা পেয়ারা চাষি কেউ যদি হয়ে থাকেন, সেটার এক ধরনের সোনামাছি হয়। আর আরেক ধরনের সোনামাছি হয় যেটা হচ্ছে আপনাদের কুমড়ো জাতীয় যে ফসল, যেমন ধরুন কুমড়ো, পটল, ঝিঙে, শশা, এদের আরেক ধরনের সোনামাছি আক্রমণ করে। দু ধরনের সোনামাছি। তো দু ধরনের সোনামাছির জন্য আপনাদের দু ধরনের কেমিক্যাল লাগবে। তো যদি পারেন একটু লিখে নেবেন, যেটা আম পেয়ারা মানে ফলে যে সোনামাছিটা আক্রমণ করে সেটার জন্য যে কেমিক্যালটা লাগবে সেটা হচ্ছে মিথাইল ইউজিনল। ঠিক আছে, মিথাইল ইউজিনল। আর যেটা কুমড়ো জাতীয় যেটা ফসল হয়, সেই ফসলে যে সোনামাছিটার জন্য যে কেমিক্যালটা বা রাসায়নিকটা লাগবে সেটা হচ্ছে কিওলিওন। ঠিক আছে, তাহলে ফলের জন্য মিথাইল ইউজিনল আর কুমড়ো জাতীয় জন্য কিওলিওন। এবার এইটাকে আপনারা যেটা বাড়িতে মানে আপনারা যেটা ঘরে বানিয়ে নিতে পারেন, তার জন্য কি কি উপকরণ লাগবে আমি সেটা বলে দিচ্ছি। আচ্ছা, আপনারা যদি না লিখতে পারেন, আমি ম্যাডামকে আমাদের এটা লিফলেট বানানো রয়েছে, আমি এটা সফট কপি শেয়ার করে দেবো। আর ম্যাডাম দরকার হলে আপনাদেরকে এটা দিয়ে দেবে, বাংলায় লেখা রয়েছে, অসুবিধার কোনো কারণে আপনারা ইজিলি বুঝতে পারেন। শুনে নিন, বুঝে নিন, দেখে নিন। ফার্স্টে যেটা লাগবে, এই যে কাঠের টুকরোগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ইলেকট্রিকের দোকানেও পাওয়া যায়, গুজি বলে বিক্রি হয় মনে হয়। ঠিক আছে, কাঠের টুকরো এগুলো লাগবে। দ্বিতীয় হচ্ছে যেটা আপনাদের কেমিক্যাল বললাম, এটা হচ্ছে আছে আমাদের মিথাইল ইউজিনল। ঠিক আছে, এটা হচ্ছে ফলের মাছির জন্য, আম পেয়ারাতে যেগুলো আক্রমণ করে। তো মিথাইল ইউজিনল ট্র্যাপ বানালে এই কেমিক্যালটা লাগবে। আর এটা আছে আমাদের কিওলিওন, মানে কুমড়ো জাতীয় শস্যের জন্য যেটা লাগে সেটা। সেকেন্ড যেটা লাগবে অ্যালকোহল। অ্যালকোহল মানে হচ্ছে যে কোনো অ্যালকোহল নয়, ইথানল। ঠিক আছে, ইথানল 99.9% যে অ্যালকোহল দোকানে কিনতে পাওয়া যায় সেটা। আর লাগবে হচ্ছে যে কোনো একটা সিস্টেমিক ইনসেক্টিসাইড। ইনসেক্টিসাইড লাগবে পোকাটাকে মারার জন্য। ঠিক আছে, কারণ যেটা এই যে মিথাইল ইউজিনল আর কিওলিওন যেটা আছে সেটা হচ্ছে পোকাটাকে আকৃষ্ট করবে, ও ফাঁদে পড়লো, এবার পোকাটাকে তো মরতেও হবে, তার জন্য একটা ইনসেক্টিসাইড ইউজ করা হয়। আচ্ছা, প্রসেসটা খুব সিম্পল। আমরা আপনাদেরকে বলছি যেটা 3:2:1 রেশিওতে ইউজ করা হয়। তো আমি থাম্ব রুল হিসেবে বলে দিচ্ছি, 70খানা ট্র্যাপ বানানোর জন্য, মানে 70খানা এই কাঠের টুকরো, 70খানা কাঠের টুকরোর জন্য 15 ml অ্যালকোহল, 10 ml লিওন মানে কেমিক্যালটা, সেটা আইদার মিথাইল ইউজিনল অর কিওলিওন, আর হচ্ছে 5 ml ইনসেক্টিসাইড। ঠিক আছে, তাহলে 70টা কাঠের টুকরোর মানে এই ট্র্যাপ বানানোর জন্য আমার 15 ml অ্যালকোহল, 10 ml এনি কেমিক্যাল আইদার মিথাইল ইউজিনল অর কিওলিওন, আর 5 ml ইনসেক্টিসাইড লাগবে। তো আমরা কি করি, আমরা এরকম একটা বাক্স নিই। ঠিক আছে, এরকম একটা প্লাস্টিকের, যেটা অ্যাটলিস্ট মুখ বন্ধ করে এটা এয়ার টাইট করে রাখা যাবে। এরকম বাক্সের মধ্যে ধরুন এবার আপনি যতগুলো বানাবেন, আমি তো 70টার হিসাব আপনাকে বলে দিলাম 3:2:1 অনুপাতে। এরকম বাক্সের মধ্যে এরকম মেজারিং সিলিন্ডার থাকে, মানে মেপে তো নিতে হবে, 15 ml নিন বা 10 ml নিন বা 5 ml নিন, যাই নিন। হ্যাঁ, এই মাপার না এটা লাগবে না। আপনার শুনুন, হ্যাঁ, কাশির ইয়ে হয় না ওষুধ, আর চিপি, বা বাড়িতে কীটনাশক ব্যবহার না করেন, জৈব কীটনাশকও ব্যবহার করে দেবেন, তার সাথে এরকম চিপি থাকে 5 ml 10 ml লেখা রয়েছে, সেটা ব্যবহার করুন। এটা
ঠিক আছে আমি একটা কথা বলছি যে এই জিনিসটা আমরা আবিষ্কার বাড়ি ওইসব জোগাড় করে পারবো না, এটা কিনতে কোথায় পাওয়া যাবে সেটা বলুন। ওই কিনলে 40 টাকা করে কিনতে হবে, আর কিনবো তার তাহলে তো সব দোকান রয়েছে, সব জায়গায় রয়েছে। আমি আপনাকে খরচা কমানোর কথা বলছি। এই যে বলেন না, এই যে স্যার বলছিলেন না, এক মিনিট শুনুন, স্যার বলছিলেন না অর্গানিকের দাম বেশি কেন, দাম বেশি কেন, আমি আপনাকে দাম কমানোর কথা বলছি আর আপনি আপনার দামটা বাড়ানোর কথা বলছেন। সেটা আমরা জোগাড় করে কেউ বলবে না। পারবে, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি আগে এক মিনিট, আপনি আগে তো মানে কীটনাশক ব্যবহার করতেন, পরে এখন এখানে এসেছেন, অর্গানিকে এসেছেন, আপনার ইচ্ছা ছিল বলে এসেছেন, এখানে ইচ্ছাটা রাখুন, দেখুন হয়ে যাবে। হ্যাঁ, ইচ্ছাটা রাখুন, দেখুন এটাও করতে পারবেন না। আচ্ছা, ওই কাপ সিরাপের যদি আপনাদের বাড়িতে সেরকম ছিপি থাকে সেগুলো ব্যবহার করলেও হবে, কিন্তু আলাদা আলাদা নেবেন। 3টে কেমিক্যালের জন্য 3টে আলাদা আলাদা নেবেন। আর কিছুই না, তারপরে স্টেপটা খুবই সিম্পল, কাঠের টুকরোগুলো নেবেন আর যে যে অনুপাতে আমি বললাম এই 3টে অ্যালকোহল, লিওর আর ইনসেক্টিসাইড, সেগুলো নিয়ে এই বাক্সের মধ্যে রেখে 24 ঘন্টা আপনাকে রাখতে হবে। কারণ ওটা ওই যে কাঠের টুকরোগুলো হবে ওর মধ্যে কেমিক্যালটা সোকিং হবে, মানে ওটা হ্যাঁ ওর মধ্যে টেনে নেবে। দিয়ে নেওয়ার পরে 24 ঘন্টা পরে যদি আপনার মনে হয় আপনি এখন ডাইরেক্ট ফিল্ডে লাগিয়ে দেবেন ট্র্যাপটা, তাহলে তো এইভাবে লাগাতে হয়, আপনারা তো জানেনই কিভাবে লাগাতে হয়। এরকম বোতলের চারিদিকে এরকম উইন্ডো করে দেওয়া হয় যাতে পোকাগুলো ঢুকতে পারে এর মধ্যে দিয়ে, আর এরকম বোতলের ছিপির সাথে ট্র্যাপটাকে সুতো দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, দিয়ে এবার এটাকে ফিল্ডে ইনস্টল করে দেওয়া হয়, দিয়ে এটা দিতে পারেন। আর যদি মনে হয় যে এটাকে স্টোর করবেন, মানে আপনারা এটা পরে ইউজ করবেন, এখন স্টোর করবেন, তাহলে এই যে এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল পাওয়া যায়, এর মধ্যে আপনারা এটাকে প্যাক করতে পারেন, এরকম প্যাক করে রাখতে পারেন এবং পরে ইউজ করতে পারেন। আর ম্যাডাম আপনি বলছিলেন, আপনাকে বলছি, আপনারা গ্রামের সবার সাথে কথা মানে কাজ করছেন এখন গ্রামের মানুষের সাথে, তো আপনারা এই ইনিশিয়েটিভটা নিতে পারেন। কোন সেলফ হেল্প গ্রুপকে তারা যদি এটা বানিয়ে বিক্রি করতে পারে, ধরুন ঠিক আছে তাদের কস্ট অফ প্রোডাকশন হয়তো 4 টাকা বা 5 টাকা পার ইউনিট পড়বে, কিন্তু সে যদি 10 টাকা বা 12 টাকাতেও তার গ্রামের চাষিকেই বেচে, তাহলে কি হলো, গ্রামের টাকা তো গ্রামেই রইলো, গ্রামের মানুষেরই উপকার হলো। সব থেকে বড় কথা, আমি জাস্ট রেমাল ঘূর্ণিঝড় আসার আগে দেগঙ্গাতে খানপুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমি লাগিয়ে এসেছিলাম, মানে এগুলো লাগিয়ে দিয়েছিলাম। 2 দিনের মাথায় এক একটা ট্যাপে 250 থেকে 300 খানা সব কিউবিক ছিল, মানে 2 দিনের মাথায় 250 থেকে 300 মিথাইল রিজিনাল যেটা ছিল ফলের, যেহেতু আমের সিজন এখন এরকম ভরে গেছে, মানে গুণে শেষ করা যাবে না, অস্বাভাবিক ভালো কাজ করে। ওষুধ কোথায় লাগবে দরকার হলে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, না এই ওষুধ আপনি যে কোনো দোকানে পাবেন না, আমি বলে দিচ্ছি। তাও এসআরএল কোম্পানির যে কোনো কেমিক্যাল বিক্রি করে ডিস্ট্রিবিউটর বা আপনার সিগমা অলড্রিচ, এই দুটো কোম্পানি আছে, তাদের সাথে যোগাযোগ করলে আপনি এই দুটো ওষুধ পেয়ে যাবেন, এসআরএল অথবা সিগমা অলড্রিচ, এই দুটোর মধ্যে যে কোনো কোম্পানি পেয়ে যাবেন, বা প্রয়োজন পড়লে আমি কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেবো, করতে পারেন। বারবার এই কারণে বলছি খরচা প্রচুর, এবং শুধুমাত্র এটা অর্গানিক না, যারা আপনার কীটনাশকের ব্যবহার করে, কেন 3 প্রকার কীটনাশক মেরে শেষ করে নিয়ন্ত্রণ করা সম্ভব না, সবাই ট্রাফিক হচ্ছে, তো আপনারা ওই ওদেরকেও বিক্রি করতে পারবেন। বিশেষ করে দিদি আপনাকে বলছি, আপনারা সেলফ হেল্প গ্রুপে করুন, যা পয়সা থাকে আমার মা বোনদের 2-4টে পয়সা আসবে, আপনারা এটা চেষ্টা করে দেখতে পারবেন। যদি প্রয়োজন পড়ে আপনি আমার অফিসে আসুন, দাঁড়িয়ে থেকে কিভাবে তৈরি করতে হয় আছে আমার স্টাফরা, তারা দেখিয়ে দেবে, বা যে কোনো লোক, আপনারা যে কোনো জন ব্যক্তি, আপনাদের যদি ডিটেলসে মানে হ্যান্ডস অন ট্রেনিং প্রয়োজন পড়ে, আমরা আমাদের অফিসে বা আপনারা কোথাও অ্যারেঞ্জ করুন, আমরা গিয়ে দেখিয়ে করিয়ে দেবো। এর থেকে বড় আর কি বলতে পারি, আমরা যাবো, নিজেরাই যাবো। আমি কোনোদিন বলেছি যখন, আমরা কোনোদিন ইয়ে করি না, আমরা যাবো। তো যাই হোক, হ্যাঁ আমি ম্যাডামের কাছে করে দিয়ে দেবো, আমি ভুলে গেছি। বেগুনের প্রকার লিওরটা কোথায় পায়? ওইটা তো তৈরি করতে মানে তৈরি করা খুব টাফ। আমি নিজে চেষ্টা করেছিলাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি থেকে ওদেরকে বলে আনার, কিন্তু ওটা ওরাও প্রোভাইড করতে হয়ে যায় না, আর প্রচন্ড কমপ্লিকেটেড। ওষুধটা পাওয়া যায়, বাট ওর রেশিওটা তৈরি করাটা খুব টাফ, ওই জন্য ওটা হয়ে ওঠেনি। তো যাই হোক, অ্যাটলিস্ট এই দুটো আপনারা করতে পারেন। তারপরে আমি তাড়াতাড়ি এরপর আছেন আরো ওই এসে জৈবিক নিয়ন্ত্রণ, 2 নম্বর গেল। 3 নম্বর জৈবিক নিয়ন্ত্রণ, কিচ্ছু না, জীব দ্বারা জীবের নিয়ন্ত্রণ, তার মধ্যে সবকিছু পড়ে যায়। বিশেষ করে আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানে, এর মধ্যে কি কি পড়তে পারে, আমি তাড়াতাড়ি শেষ করছি।
আপনারা বলেছেন পোকা দু রকমের হয়, তাই তো? বন্ধু পোকা, শত্রু পোকা। বন্ধু পোকার মধ্যে কি দু রকম হয়? পরজীবী আর হচ্ছে পরভোজী। বাংলায় ছোটবেলায় সবাই পড়েছি না, পরজীবী পরভোজী। পরজীবী কারা রয়েছে? এর মধ্যে দেখুন সব থেকে লাস্টে ট্রাইকোগ্রামা আছে, আরেকটা আছে আমাদের কিলোনাস ব্ল্যাক মান্ডি। এগুলো আমরা আমাদের মানে আমাদের সেন্টারে আমরা এগুলোকে তৈরি করি বলবো না, আমরা চাষ করি, পরে এগুলোকে আমরা মাঠে ছাড়ি। ট্রাইকোগ্রামা কিছু আছে ডিমকে নষ্ট করে, কিছু আছে লার্ভাকে নষ্ট করে, কিছু আছে পিউপাকে নষ্ট করে। এরকম প্রচুর রকমের পোকা রয়েছে। এগুলো জাস্ট 3-4 খানা। প্রকৃতিতে যত পোকা রয়েছে তার হার্ডলি 3% নয়, 2 থেকে 3% ফসলের ক্ষতি করে। বাকি 97% হয় আমাদের ভালো করে, অথবা সে নিউট্রাল। বলে না আমি কোনো রাজনীতি করি না, একদম ওইরকম করে চুপচাপ থাকে। 97%, 2 থেকে 2.5% আমাদের ফসলের ক্ষতি করে, বাকি সবাই কিন্তু এইরকম। সুতরাং এর মধ্যে কিছু আছে পরজীবী অন্যের ভেতরে থেকে ওখানে জীবনটা মানে তার লাইফ সাইকেলটা কমপ্লিট করে। তার হচ্ছে পরভোজী। এই দেখুন কিছু জাস্ট ছবি, এগুলো জাস্ট 5-6টা 7-8টা ছবি, এরকম কয়েক লক্ষ লক্ষ রয়েছে। এর মধ্যে চেনেন তো সবকটাকে? সবাই দেখেছেন, বিশেষ করে অর্গানিক চাষ করছেন, এখন আপনাদের মাঠে আসবেই আসবে, এগুলো থাকবেই থাকবে। এগুলো সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ কি করে করবেন এবার বলুন? মাঠে তো থাকবে, এগুলোকে সংরক্ষণ করতে হয়। আপনার যখন ফসল থাকবে না তখন কি করবেন? ধান কাটার সময় যে মানে মাকড়সাগুলো বিশেষত ওরা গিয়ে বাসা বাঁধে, ধান কাটার আগে ওইখানে যদি একটা লাঠি নিয়ে ওর মধ্যে যদি কিছু খড় বেঁধে ভালো করে যদি আমি যেখানে সেখানে পুঁতে দিই, ও গিয়ে ওখানে এসে ডিম পাড়ে। পরে ওগুলোকে নিয়ে অন্য খেতে পুঁতে দিতে, সেটা করতে পারেন। বা সাথে সাথে করতে পারেন মাঠের মধ্যে কিছু কিছু পকেট বা জায়গা তৈরি করুন, ছোট্ট, বেশি না, অল্প একটু, 1 স্কয়ার মিটার এরিয়ার মধ্যে কোনো ফুল জাতীয় বা অন্য কোনো ফসল লাগান, যেখানে ফুল হয়, ফল হয়, মানে সরি ফুল হয়, সেই সমস্ত জায়গাগুলোকে রেখে দিন, যেটা ওই ফসলের পরেও সেটা কন্টিনিউ হবে। তখন ওই পোকাগুলো তখন কি হবে, ওখান থেকে মাইগ্রেট করে আপনার ওখানে থাকবে, আবার যখন নতুন ফসল আসবে সেখান থেকে ওরা মাইগ্রেট, এরকম বিভিন্ন চারদিকে আপনারা করে রাখতে পারেন, এবং করে অনেক জায়গায় করে। সেটা করে মানে, আর সেকেন্ড হচ্ছে আপনার ফসলের চারপাশে যত রকম পারুন ফুল জাতীয় গাছ, যেমন ধনে গাছ লাগাতে পারেন। ধনে পাতায় হয় না, কিন্তু পাতা হয়ে গেছে, পাতা তোলার জন্য রাখবেন না, ফুল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ফুলের যখন ধনের যখন ফুলটা আসে দেখবেন প্রচন্ড সেন্ট হয়, আর সাদা হলদে সাদা নীলচে টাইপের আপনার ফুলে ভরে যায়, তখন কিন্তু প্রচুর পরিমাণে এই সমস্ত পোকা আকৃষ্ট হয় এবং মাঠে অটোমেটিক্যালি এদের আপনার শত্রু পোকা নিয়ন্ত্রণ করবে। এইগুলো ছিল আছে, এই যে যাই জন্য অনেকগুলো আছে, আর বেশি কিছু যদি এগোবো না। তারপরে এরা আমাদের প্রচুর ক্ষতি করে না, এরা হ্যাঁ ক্ষতি করে, এরা সব ভালো। যদি প্রয়োজন পড়ে মনে হয় ক্ষতি, আগে ধান খেতে মাঠে মাঠে আপনার পাখি বসার জায়গা থাকতো, ধানের বাঁশের ছোট ছোট আপনার ঝাড় পুঁতে দেওয়া হতো যাতে পাখি বসতে পারে, এখন একটাও দেখতে পাওয়া যায় না। প্রয়োজন পড়লে ধান পাকার আগে এগুলোকে তুলে নেবেন, কিন্তু মাঠে থাকতে দিন, এরা খুঁজে খুঁজে পোকা খায়। এবার পোকার রোগ জীবাণু আপনাদেরকে একটু আগে বলেছিলাম, ওই যে মাটি মাখানো, এই যে উপরে সাদা রঙের সেটা হচ্ছে বিউবেরিয়া, একটা বন্ধু ছত্রাক, তার নিচে মেটারেজিয়া, এটাও বন্ধু ছত্রাক। কিভাবে তৈরি করে আমি যাবো না, সময় লাগবে অনেকক্ষণ। যদি চান আপনারা কোনো সময় যদি প্রয়োজন পড়ে আমরা হাতে কলমে পুরি দেখিয়েও ট্রাইকোডার্মা পাউডার, বিউবেরিয়া, মেটারেজিয়াম আপনি আপনার নিজের ঘরে তৈরি করতে পারেন, কিচ্ছু নেই তার মাঝখানে। কেননা জৈব চাষ করতে গেলে রোগ পোকা আটকানোর জন্য কিন্তু আপনার বিশেষ করে ট্রাইকোডার্মাটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে কাজে লাগে। সেটাকে আপনি ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম ভাবে ব্যবহার করতে পারেন। গরুর গোবর সার থেকে ব্যবহার করে ডাইরেক্ট যে কোনো রকম ভাবে আপনি বীজ শোধন থেকে শুরু করে সমস্ত রকম ভাবে ব্যবহার করতে পারেন। জৈব কীটনাশক রয়েছে প্রচুর, এগুলো আপনারা আমাদের থেকে ভালো জানেন। ওই ঘি, মধু, হেনা তেনা প্রচুর রকম দিয়ে তৈরি করা, আপনারা সব এগুলো মাস্টার। আপনারা কিছু অনেক জিনিস রয়েছে, যেমন নিমসিল 5% নিমসিল কার্নেল এক্সট্রাক্ট, এগুলো মানে নিমের বীজ থেকে তৈরি করা, জানেন এগুলো? তাহলে আমি এগুলো নিয়ে এগুলো না, এখনো নিমের তেল তৈরি করা। আমি বাঁকুড়াতে দেখেছিলাম, বাঁকুড়া গেছিলাম, ওদিকে প্রচুর নিমের দোকানে কিন্তু নিমের তেল তৈরি হয়, ওরা নিমের তেলটা ব্যবহার করে। ওখানে ওরা তো সব পুরোনো দিনের ঘানি টাইপের সব করা, মানে ম্যানুয়ালি অপারেটেড, ওরা ওখান থেকে ওইভাবেই করছে প্রচুর পরিমাণ। আমাকে একজন তো বললো, ইভেন আমি অন্য একটা মানে নিম তেল তৈরি করে যারা, তাদের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করিয়ে দিলাম যাতে ওরা ক্রুড অয়েলটা ওদের থেকে কিনতে পারে।
কিনেছো, কারণ ওরা বিক্রি করতে পারছে না। আমাদের বললাম না, আমরা রেজিস্ট্রেশন দিই কোম্পানিকে, কোম্পানির প্রচুর আমাদের চেনা পরিচিত থাকে, ওদের কন্ট্যাক্ট করে যেমন কিনেছো, কিছু মাল কিনেছে। তারপরে এইগুলো আপনারা করতে পারেন, মানে বিভিন্ন রকম যেমন দুত্রু, আকন্দ, নিম পাতা সমস্তগুলোকে কেটে এগুলোকে পচিয়ে তার নির্যাসটুকু নিয়ে 1 লিটার করে নিয়ে আপনার 15 লিটারে মিশিয়ে সেগুলো স্প্রে করতে পারেন। এগুলো সাকিং ইনসেক্ট, মানে আপনার ছোট ছোট চুষি পোকার জন্য খুব ভালো কাজ করে। যাই হোক, আমি বেশি দূর এগোলাম না, এখানে করতে গেলে অনেকক্ষণ সময় বলবো। এনপিভি আপনারা করেন নাকি? এনপিভি আমরা করি, ওটা খুব কমপ্লিকেটেড। আর টাইকোগ্রামা আপনাদের? টাইকোগ্রামা আছে, টাইকোগ্রামা আছে, কিলোনাস ব্ল্যাকবার্নি আছে, ক্রাইসোপাল্লা আছে। এখন আপাতত মানে আমরা মেইনটেইন করি, এক্সেস হলে আমরা তখন ফিল্ডে রিলিজ করি। হ্যাঁ বলুন। গাছ তৈরি করছি, ধরো ছোটা গাছ, ঝিঙে গাছ, কুমড়ো গাছ তৈরি হচ্ছে, ফল হচ্ছে। প্রথমে 1-2 ফল হচ্ছে, ছোটা গাছও তাই, ঝিঙে গাছও তাই, তোমার লিলুয়া, যে কোনো ফসল হচ্ছে। মানে প্রথম ফল হওয়ার পরে দেখা যাচ্ছে গাছের মাথা ফুলে যাচ্ছে। গাছটা কি রোগ হলো, গাছ নিয়ে পরীক্ষা করে দেখছি গাছের গোড়ায় আলুর মতো ঝুরিয়ে হচ্ছে। এই রোগটা কি হবে? আলুর মতো হয়ে যাচ্ছে। আমি ফেলেও এসেছি, মানে উঠছে গাছ, প্রথমে ফল এত পরিমাণ হচ্ছে, ফল হচ্ছে না। গাছ প্রচুর পরিমাণে নিম খৈল ব্যবহার করবে। নিম খৈল যখন মাটি তৈরি করবে, প্রচুর পরিমাণে নিম খৈল দিয়ে, নিম পাতা পালে নিম পাতা দিই। অর্গানিকের জন্য অপশন রয়েছে, সরি ইনঅর্গানিকের জন্য অপশন রয়েছে, এটার জন্য আপনি এটা সবচেয়ে বেশি ব্যবহার করুন। আর আপনার ফ্যাসিলোমাইসিস বলে একটা ছত্রাক পাওয়া যায়, কিন্তু এখন ফ্যাসিলোমাইসিসটা মনে হচ্ছে ব্যানের দিকে চলে যাচ্ছে, কার্সিনোজেনিকের মধ্যে চলে এসেছে, সেটা মার্কেটে পাওয়া যাবে। কিন্তু আপনি নিম খৈল ব্যবহার করতে পারেন। আমি প্রধানমন্ত্রী হব, সেটা হলে আপনি যদি সিল করে দিন, মানে আপনার অ্যালুমিনিয়াম ফয়েলে সিল করে দিন, মিনিমাম 3 মাস তো আপনি ব্যবহার করবেন। বিঘা প্রতি 7 থেকে 8 টাকা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আমি আমার ব্যক্তিগতভাবে দেখেছি যে আপনি মানে এই যে মানে লিওরের কথা বললেন, কুমড়ো চাষ বা মানে কুমড়োগোত্রীয় যে ফসল, শশা, এগুলো কিন্তু আমি আমাদের এলাকার ক্ষেত্রে যেটা দেখেছি, সম্পূর্ণ সমস্ত চাষি মিলে যদি একত্রিত ভাবে করে তাহলে কিন্তু হবে, কিন্তু একজন চাষি যদি করে সে আর জিন্দেগির ভর কখনো ফলন তুলতে পারবে। তার কারণ হচ্ছে একরকম, উনি যদি ওনার ক্ষেত্রে যদি ধরুন ট্র্যাক্টর লাগিয়ে দিল, বাকি চারিদিকের থেকে ওনার ক্ষেত্রে ওনারই সমস্যা। এবার ওখানে তো অলরেডি ধরুন ডিম পেড়েছে, ওখান থেকে যা তার পিউপাটা ওটা মাটির মধ্যে পড়ে রয়েছে, কিছু হয়ে গেছে, আবার যখন পরবর্তী আসবে তখন সেখান থেকে আবার বেরিয়ে যায়। ওই জন্য যে কোনো এই যে আইপিএম এর পদ্ধতি সবসময় একসাথে সবাই মিলে যদি করতে পারা যায়, তাহলে সব থেকে ভালো এর লাভ পাওয়া যায়। এবং চেষ্টা করুন, যদি খরচাটা কম পড়ে, আপনি নিজেরাই বানিয়ে বলুন। এবার আমি আপনাকে খাতপাড়ে যেখানে গেলাম, ওখানে এখন প্রত্যেকটা চাষি আমাদের কাছে চাইছে। আমি বললাম, আমি তোমাকে তো রেগুলার দিতে আসবো না, আমি তোমাকে ডেমো দেখানোর জন্য তোমার খেতে প্রতিটা খেতে লাগিয়ে দিয়ে গেছি, কিন্তু তুমিও নিজে তৈরি করো, তৈরি করো। হ্যাঁ না, না এটা লাগানোর নিয়ম আছে, লাগান কখন বলছি তো না, ওই তো সমস্যাটা আপনার আশেপাশে কেউ লাগাচ্ছে, মানে আপনার ওই ফসল নেই, ওইটাই তো সমস্যা। এবার পুরো লোডটাই তো আপনার মাঠে এসে পড়ছে না। এবার ট্র্যাপেও আপনার ধরুন 80% ফাঁসলো, পুরো ট্র্যাপে 100 খানা আসলে 100 খানা ফাঁসবে না, তার মধ্যে 20 খানা বেরিয়ে যাবে। ওই 20 খানায় কিন্তু ক্ষতি করবে। যদি ধরুন চারিদিকে যদি সবার জায়গায় সব জায়গায় যদি আপনি লাগিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু 100% এবং করেছে। কেরালা সবথেকে ভালো সাপোর্ট পেয়েছে। কেরালা সেলফ হেল্প গ্রুপের থ্রুতে এটা সারা কেরালা ছড়িয়ে দিয়েছে এই তৈরি করে, এবং কেরালা এখন সেইভাবে কিন্তু ফুটলে সেইভাবে সমস্যা নেই। আমি বারবার বলছি, আপনি কোনো কিছুতে শেষ করতে পারবেন না, হোক না, খাক না, আপনার 5টা ফসল খাক না, সমস্যা নেই। আপনার 50টা থেকে 5টা যাক, আপনি 5টাকে নিয়ে মাথা ব্যথা করবেন না। 50টা নিয়ে আপনার মাথা ব্যথা, 5টা নিয়ে মাথা ব্যথা করবেন। সবাই মিলে করলে আবার করুন, সবাই মিলে করুন, তাহলে একা একা কিছু করা যায় না। এই জন্যই তো সবাই মিলে সুস্থায়ী কৃষি
পরিবার হয়েছি, আপনারা সবাই এত এত এফপিসি করছেন, অনেক ধন্যবাদ। ম্যাডাম থ্যাংক ইউ আপনাদেরকে অনেক তবে আমরা আপনাকে কিন্তু ছাড়বো না, আবার ডেকে ডেকে টেনে নিয়ে যাবো। ফোন নাম্বার আচ্ছা আমরা উনিও একটা লিফলেটের মধ্যে দিয়ে একটা লিখে দেবেন, আমরা পাঠিয়ে দেবো। এটা তো ফটো কপি এটা লিখে রাখুন 9830। যদিও আমি আর কতদিন আছি এখানে জানি না, আমাদের ট্রান্সফারের সময় হয়ে গেছে। 9830 355